আহ বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে হচ্ছে 3 আগস্ট 2025। বিজিএস ব্যাস এর আজকে 18তম ক্লাস এবং সাংবিধানিক আইনে 18তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের অষ্টম ভাগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো সাধারণত এখান থেকে প্রিলিমিনারি বা রিটেনে তেমন কোনো প্রশ্ন হয় না, বা একটু লেস ইম্পর্টেন্ট, বা দুই একবার আসতে পারে। এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট যতটা আসতে পারে আমরা একটু ধারণা লাভ করবো আর কি। দেখেন, তো বাংলাদেশ সংবিধানের অষ্টম ভাগে আলোচনা করা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো এর আগে বাংলাদেশ সংবিধানের মোট 11টা ভাগের মধ্যে সপ্তম ভাগ পর্যন্ত আমরা পড়ছি। জাস্ট ভাগগুলো একটু মনে করি। প্রজাতন্ত্র আছে প্রথম ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগ, মৌলিক অধিকার তৃতীয় ভাগ, নির্বাহী বিভাগ চতুর্থ ভাগ, এরপরে আপনার আইন বিভাগ পঞ্চম ভাগ, তারপরে বিচার বিভাগ ষষ্ঠ ভাগ, আর আপনার নির্বাচন কমিশন বা নির্বাচন এটা আছে কত, সপ্তম ভাগে। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের অষ্টম ভাগ। তো প্রথমেই আছে অনুচ্ছেদ 127, যেখানে আলোচনা করা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলাদেশের একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অতঃপর মহা হিসাব নিরীক্ষক নামে অভিহিত। তো ওনার নাম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কিন্তু ওনার নাম থাকবে কি, মহা হিসাব নিরীক্ষক নামে অভিহিত থাকবে, এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবে। তাহলে একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবে, যার নাম হবে, অভিহিত হবে মহা হিসাব নিরীক্ষক নামে, এবং তাকে নিয়োগ দান করবেন রাষ্ট্রপতি। এই সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যে রূপ নির্ধারণ করবে সেই রূপ হবে। তো এখানে যেটা মনে রাখা প্রয়োজন সেটা হলো যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক একে নিয়োগ দেবে রাষ্ট্রপতি, এবং তার কর্মের শর্তাবলী টর্তাবলী যা যা হবে এগুলো নির্ধারণ করবে রাষ্ট্রপতি, এবং এই কথাটাই বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 127 অনুচ্ছেদে। আচ্ছা, এখন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তো নিয়োগ করলো, বাট ওনার কাজটা আসলে কি, উনি আসলে কি কাজ করবে, এই বিষয়টা ব্যাখ্যা করেছে আহ আপনার 128 অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব। অনুচ্ছেদ 128, মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব। তো হিসাব রিলেটেড নাম যেহেতু ওনার সাথে আছে, আমরা এতটুকু বুঝতে পারি যে ওনার মানে অন্যতম দায়িত্ব হচ্ছে যে হিসাব রিলেটেড ব্যাপার স্যাপার তদারকি করা আর কি। তো দেখেন, মহা হিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের গোল দিবেন সরকারি হিসাব, সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ, কর্মচারী সরকারি হিসাব পরীক্ষা করবে, অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবে, এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই প্রয়োজন তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভান্ডার প্রকার সরকারি সম্পত্তি পরীক্ষার অধিকারী হবে। মানে ওনার দায়িত্ব হলো প্রজাতন্ত্রের সরকারি হিসাব। প্রজাতন্ত্রের সরকারি হিসাব এর আগে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, 84 অনুচ্ছেদে। একটা ছিল সম্পূর্ণ সংযুক্ত তহবিল, কনসলিডেটেড ফান্ড, আর একটা ছিল সরকারি হিসাব বা পাবলিক অ্যাকাউন্ট, মনে আছে কিনা। সংযুক্ত তহবিল মানে হলো বাংলাদেশের মানে রাষ্ট্রের যত আয়, রাজস্ব বলেন, তারপরে সরকারি ঋণ আনুক যা আনুক সবকিছু যোগ থাকবে হলো সংযুক্ত তহবিল, এবং পরবর্তীতে সংযুক্ত তহবিল থেকে খরচ করা হবে আর কি। এটা হলো সংযুক্ত তহবিল বা কনসলিডেটেড ফান্ড। আর সরকারি হিসাব, যেটা সরকারি হিসাব হলো যে যে টাকাটা অবশ্যই মানে মানে রাষ্ট্রের না, বাট ওটা অবশ্যই খরচ করতে হবে। যেরকম আপনার এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা হচ্ছে আপনার সরকারি হিসাবে থাকে। তো তো তাহলে মহা হিসাব নিরীক্ষক শুধু যে সরকারি হিসাবই ইনি পর্যবেক্ষণে থাকবেন তা না, সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ, কর্মচারী, হিসাব নিরীক্ষা, এগুলা মোটামুটি যে জায়গায় হিসাব, রাষ্ট্রের হিসাব আছে সেই জায়গায় উনি তদারকি করতে পারে। আচ্ছা, তারপরে যদি আমরা চলে আসি 2 নং অনুচ্ছেদে, যে এই অনুচ্ছেদের
এক দফায় বর্ণিত বিধানাবলীর হানি না করে বিধান করা হচ্ছে যে আইনের দ্বারা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত কোনো যৌথ সংস্থার ক্ষেত্রে আইনের দ্বারা যেরূপ ব্যক্তি কর্তৃক উক্ত সংস্থার হিসাব নিরীক্ষার অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দানের ব্যবস্থা করা হয়ে থাকে সেইরূপ ব্যক্তি কর্তৃক অনুরূপ হিসাব নিরীক্ষার অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করা যাবে। তো এটা আসলে বলতেছে যে যে এই অনুচ্ছেদের এক দফায় বর্ণিত যে বিধানাবলী আছে সেটা আহ হানি না করে অন্য যদি আইনের দ্বারা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত কোনো যৌথ যদি কোনো সংস্থা থাকে তাহলে সেইগুলার হিসাব টিসাব যা যা আছে এই বিষয়ে রিপোর্ট দান করা যাবে। তো এটা লেস ইম্পর্টেন্ট, আমার যেটা দায়িত্ব জানা দরকার একটু জানলেই হবে যে আপনার মহাহিসাব নিরীক্ষক কততে নিয়োগ দেয়, 127, আর মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব কর্তব্য জাস্ট এতটুকু মনে রাখেন যে হিসাব রিলেটেড যা যা আছে সবকিছুই ওনার তদারকির মধ্যে থাকবে। এটা আছে কত, 128। তারপরে যদি একটু দেখি একই কথা দেখেন, এই অনুচ্ছেদের এক দফায় নির্ধারিত দায়িত্বসমূহ ব্যতীত সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করবে মহাহিসাব নিরীক্ষককে সেইরূপ দায়িত্বভার অর্পণ করতে পারবে। এছাড়া সংসদ যদি মনে করে যে মহাহিসাব নিরীক্ষক অমুক দায়িত্ব পালন করবে, এটা সংসদ তাকে দায়িত্ব দিতে পারে। এবং এই দফার অধীন বিধানাবলী প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি আদেশের দ্বারা অনুরূপ বিধানাবলী প্রণয়ন করবে। এটা সে আগের মতোই যে সংসদ নিয়ন্ত্রণ করবে, বাট সংসদ যতক্ষণ পর্যন্ত আইন প্রণয়ন না করতেছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি বিধি প্রণয়ন করতে পারবে। এরপরে চলে আসি, দেখেন আহ এই অনুচ্ছেদের এক দফার অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষককে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা যাবে না। এটা একটু আন্ডারলাইন করেন, মানে মহাহিসাব নিরীক্ষক উনি কারো কোনো কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন উনারে করা যাবে না, উনি উনার কর্মের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। তাহলে মহাহিসাব নিরীক্ষক দায়িত্ব করতে মানে নিয়োগ হলো 127, আর তার দায়িত্ব কর্তব্য 128। আচ্ছা, এখন যেটা একটু গুরুত্বপূর্ণ 129-এ চলে আসি, যে আহ মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ মানে তিনি কতদিন পর্যন্ত ওই দায়িত্বটা পালন করবেন। তো এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষককে তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে গোল দিবেন 5 বছর, 5 বছর গোল দেন, 5 বছর বা তার 65 বছর পূর্ণ হওয়া ইহার মধ্যে অগ্রে ঘটে সেই পর্যন্ত সে সেই পদে বহাল থাকবে, স্বীয় পদে বহাল থাকবে। এই কথাটা একটু তাৎপর্যপূর্ণ। ওনার 5 বছর অথবা 65 বছর, মানে নর্মালি আজকে যদি নিয়োগ দেয়, ধরেন শাকিলে আপনার মহা হিসাব নিরীক্ষক হিসেবে নিয়োগ দিল, তাহলে আপনি দায়িত্ব পালন করবেন 5 বছর। কিন্তু এর আগে যদি আপনার 65 বছর হয়ে যায় তাহলেও আপনার দায়িত্ব অবসান ঘটবে। কিন্তু 65 বছর না হইলে থাকবেন কত বছর, 5 বছর। এ হলো কথা, বুঝছেন? তারপরে দেখেন, সুপ্রিম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারে, আন্ডারলাইন করেন, সুপ্রিম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারে সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত মহা হিসাব নিরীক্ষককে অপসারিত করা যাবে না। সুপ্রিম কোর্টের বিচারক বর্তমানে অপসারিত হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদেরই অপসারণ করা হবে শুধু তা না, আপনার ওই যে নির্বাচন কমিশনার তাকে, তারপরে এই যে আবার পেলাম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ইনাদের ক্ষেত্রেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে সেটা অনুসরণ করা হবে। মহা হিসাব নিরীক্ষক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পদে পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবে। তাহলে তিনিও তার পদত্যাগ পত্র জমা দিবেন কার কাছে, রাষ্ট্রপতির কাছে। কর্মাবসানের পর মহাহিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের, আন্ডারলাইন করবেন, অন্য কোনো পদে নিযুক্ত হবার যোগ্য হবে না। যখন তার কর্মের অবসান ঘটবে তখন তিনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। প্রজাতন্ত্রের লাভজনক পদ মানে আপাত দৃষ্টিতে এটা মনে রাখেন যে সরকারি চাকরি, কিন্তু এই যে সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলা কিন্তু প্রজাতন্ত্রের লাভজনক পদ না, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা 3টা অনুচ্ছেদ পড়লাম। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127, তার দায়িত্ব 128, তার কর্মের মেয়াদ 129। 130-এ চলে আসি,
অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক কোন সময়ে মহাহিসাব নিরীক্ষকের পদ শূন্য থাকিলে, বল দেবেন শূন্য থাকিলে, কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি কার্যভার পালনে অক্ষম হলে, রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে, ক্ষেত্র মতে এই সংবিধানের 127 অনুচ্ছেদের অধীন কোনো নিয়োগ দান না করা পর্যন্ত, কিংবা মহাহিসাব নিরীক্ষক পুনরায় সেই দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে মহা হিসাব নিরীক্ষক রূপে কার্য করার জন্য এবং উক্ত পদের দায়িত্ব পালনের জন্য নিয়োগ দান করতে পারবে। যদি শূন্য হয় বা জরুরি কোনো কারণে কোনো মহাহিসাব নিরীক্ষক না থাকে, তাহলে এটা রাষ্ট্রপতি দিতে পারে অমুক কোনো ব্যক্তিরে যে তুমি মহাহিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করো। একটা বিষয় হলো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মহা হিসাব নিরীক্ষকের কিন্তু তেমন জনপ্রিয়তা নাই। মানে জনপ্রিয়তা বলতে বোঝাচ্ছি যে প্রধান বিচারপতি কি হয় সবাই জানে, অ্যাটর্নি জেনারেল কে হয় সবাই জানে, প্রধান নির্বাচন কমিশনার কে হয় কেউ জানে, কিন্তু মহা হিসাব নিরীক্ষক কি হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে কিন্তু কোনো মাতামাতি নাই। আচ্ছা, তো তাহলে আহ অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক সম্পর্কে আলোচনা করছে অনুচ্ছেদ 130। আচ্ছা, এই যে দেখেন, এই মহা হিসাব নিরীক্ষক থেকে কোনোদিন বিজিএস একটা প্রিলি প্রশ্নও আসে নাই। লিখিত তো পরের কথা, প্রিলির প্রশ্নও আসে নাই, বাট আমাদের আমরা জেনে যাব এই যে যদি আসেও এভাবে আসতে পারে যে কর্মের মেয়াদ কত, কে নিয়োগ দেয়, এই টাইপের গুলা, বা কত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কোন অধ্যায়ে আছে, অষ্টম অধ্যায়ে। তো অনুচ্ছেদ 131 দেখেন, প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মহাহিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবে সেই রূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে। রাষ্ট্রপতি যা অনুমোদন ক্রমে সেটা প্রজাতন্ত্রের সেরূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে। তাহলে রাষ্ট্রপতির বাস্তবে তেমন কোনো প্রভাব বিস্তারকারী ক্ষমতা না থাকলেও সংবিধান মানেই কিন্তু রাষ্ট্রপতি। সংবিধানে প্রধানমন্ত্রীর কথা হাতে গোনা কয়েক জায়গায় আছে, বাট বাস্তবে সকল ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রী, না প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতির কথা সব জায়গায় আছে, কিন্তু রাষ্ট্রপতি মানে নির্লিপ্ত ভূমিকা পালন করে আর কি। তাহলে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি, রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে হিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবে সেরূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে। অনুচ্ছেদ 132 দেখেন যে সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট সমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রিপোর্ট পেশ করবে কোথায়? রাষ্ট্রপতির কাছে। আর সেটা সংসদে উপস্থাপন করবে কে? রাষ্ট্রপতি। আচ্ছা, জি। তো তাহলে দেখেন, আমরা কয়টা অনুচ্ছেদ করলাম? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ হলো 127, দায়িত্ব 128, কর্মের মেয়াদ 129, তারপরে অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক 130, এরপরে পড়লাম হচ্ছে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি 131, আর 132-এ আছে যে মহাহিসাব নিরীক্ষক কার কাছে রিপোর্ট প্রদান করবে। আসেন, অনিক সাহেব আসছেন, আমি ভাবছি একদিনে উদয় গেছেন। দেন। আচ্ছা, তো তাহলে এই সেলফ প্র্যাকটিসে যদি আমরা দেখি, দেখেন এইখান থেকে জীবনেও কোনো প্রশ্ন বিজিএস এ আসে নাই। বিজিএস তো পরের কথা, বিসিএস ও আসে নাই। তো একটু যদি পড়ি যে মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ কত, এটা বেশ গুরুত্বপূর্ণ। কর্মের দায়িত্ব গ্রহণ থেকে 5 বছর বা 65 বছর পর্যন্ত, যেটা আগে ঘটে। আচ্ছা, তারপরে 3 নং প্রশ্নটা যদি দেখেন যে মহা হিসাব নিরীক্ষক কাকে উদ্দেশ্য করে স্বাক্ষরযোগ্য পত্র যোগে স্বীয় পদ ত্যাগ করবে? রাষ্ট্রপতি। 4 নম্বরটা দেখেন, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট সমূহ কার নিকট পেশ করা হবে? রাষ্ট্রপতি। তো অষ্টম বিভাগ থেকে যতগুলো অনুচ্ছেদ পড়লাম, বেশ কয়েকটা পড়লাম, 127 থেকে 132 পর্যন্ত।
যারা অনলাইনে অফলাইনে আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আমরা পরবর্তী পড়ার দিকে আগাবো। আচ্ছা, আমরা আগাই, দেখেন। নবম ভাগ, বাংলাদেশের কর্ম বিভাগ। কর্ম বিভাগ কিসে? ও, প্রথমেই আমরা চলে আসি আম, নিয়োগ ও কর্মের শর্তাবলী। বাংলাদেশের কর্ম বিভাগ মানে হলো যে যে সরকারি চাকরি রিলেটেড যা, সেটাই হচ্ছে আপনার কর্ম বিভাগ। ইংরেজিতে এটার করছে সার্ভিসেস। তো অনুচ্ছেদ 133-এ বলে নিয়োগ ও কর্মের শর্তাবলী, মানে সরকারি চাকরিতে কিভাবে নিয়োগ দিবে আর কর্মের শর্তাবলী, এই সম্পর্কে আলোচনা করছে কততে, 133-এ। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে কোন সরকারি চাকরি যে ডিপার্টমেন্টেই হোক না কেন, পুলিশ হোক, বিচারক হোক, যে বিসিএস হোক, নন ক্যাডার হোক, যাই হোক না কেন, এটা নির্ধারণ, কর্মের নিয়োগ ও শর্তাবলী নির্ধারণ করবে কে? সংসদ আইনের দ্বারা। তবে শর্ত থাকে যে এই উদ্দেশ্যে আইনের দ্বারা এবং আইনের দ্বারা বা অধীন বিধান প্রণীত না হওয়া পর্যন্ত অনুরূপ কর্মচারীদের নিয়োগ ও কর্মাবলী শর্তাবলী নিয়ন্ত্রণ করে বিধিসমূহ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। যতদিন পর্যন্ত সংসদ এই রিলেটেড কোন আইন পাস না করতেছে, ততদিন পর্যন্ত এই ক্ষমতা কার থাকবে? রাষ্ট্রপতি। এটা এর আগেও এরকম কথা আমরা পড়ছি যে সংসদ পাস করবে, বাট যতদিন পর্যন্ত সংসদ পাস না করে ততদিন পর্যন্ত এটা প্রণয়নের ক্ষমতা কার থাকবে? রাষ্ট্রপতি। এবং অনুরূপ যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে অনুরূপ বিধিসমূহ কার্যকর হবে। বুঝতে পারছেন? তো এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখা দরকার, যে যখন আমরা এর আগে ওই আপনার 115 অনুচ্ছেদ পড়ছিলাম, যে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করবে কে? রাষ্ট্রপতি। আর কোন বিধিসমূহ অনুসরণ করে নিয়োগ দিবে সেটা হলো 133। 133, তাহলে 115-র সাথে সম্পর্ক আছে 133-এর। জি। তো 133 যে শুধুমাত্র যে ওই বিচার বিভাগ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা হলো যে 133 অনুচ্ছেদটা, এটা ওই আমি ওখানে তো জাস্ট আমরা একটা পড়ছি যে 115 অনুচ্ছেদে যে সকল বিচার বিভাগের দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটের নিয়োগ দিচ্ছে, সেটা কিভাবে নিয়োগ করবে সেটা বলা আছে 133-এ। তো 133 শুধু বিচারকদের নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য না, 133 সকল কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা পড়ি, সার্ভিস অফ দ্য রিপাবলিক, মানে প্রজাতন্ত্রের কর্ম। কর্ম বলতে আসলে কারে বোঝাচ্ছে? সংবিধানের 152 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্ম অর্থ অসামরিক এবং সামরিক ক্ষমতায় বাংলাদেশ সরকার সংক্রান্ত যে কোনো কর্ম, চাকুরি, পদ এবং আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্ম বলে ঘোষিত হতে পারে এইরূপ কোনো কোনো কর্ম। তো তাহলে কর্ম সামরিকও হতে পারে, কর্ম কি অসামরিক বলছে এই জায়গায়। এই জায়গায় অসামরিক শব্দটা ব্যবহার করছে, অসামরিকও হতে পারে আবার সামরিকও হতে পারে। নর্মালি আমরা ব্যবহার করি বেসামরিক নাকি, কিন্তু বাংলাদেশ সংবিধানে যে শব্দটা ব্যবহার করছে সেটা হচ্ছে অসামরিক। দেখেন, প্রজাতন্ত্রের কর্মমেয়াদ এবং কর্মকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো, এক নম্বর দেখেন, অসামরিক পদ সিভিল পোস্ট, আর একটা হচ্ছে সামরিক পদ মিলিটারি পোস্ট। তাহলে এই যে যে দুইটা পদে যে ভাগ করছে, এই দুইটা পদ ভাগ করছে কি 133-এ? না, এটা ভাগ করছে কোথায়? 152-তে, কারণ বাংলাদেশ সংবিধানের সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে 152 অনুচ্ছেদে।
কিন্তু সংসদ আইনের মাধ্যমে সামরিক পদের বা ডিফেন্স সার্ভিসের শর্ত, নিয়োগ, বেতন, পারিতোষিক নির্ধারণ করতে পারবে এবং সামরিক পদ ব্যতীত, আন্ডারলাইন করবেন, সামরিক পদ ব্যতীত অসামরিক পদের শর্তাবলী 133 অনুচ্ছেদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, যে 133 মানেই হলো সেগুলো অসামরিক বা বেসামরিক সিভিল পোস্ট, ঠিক আছে। আর সামরিক যে মিলিটারি পোস্ট যেগুলো, এগুলা সংসদ আইনের দ্বারা নির্ধারণ করে দিবে, এটা আর সংবিধানের 133 অনুচ্ছেদ অনুসারে না। কিন্তু প্রজাতন্ত্রের কর্ম বলতে সাংবিধানিক পদসমূহ, যেমন এটা আন্ডারলাইন করেন বিবিআই, প্রজাতন্ত্রের কর্ম বলতে সাংবিধানিক পদসমূহ যেমন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাদের ক্ষেত্রে 133 অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। মানে এই যে যে প্রধান বিচারপতি, তারপরে নির্বাচন কমিশনার, এদের ক্ষেত্রে 133 অনুচ্ছেদ প্রযোজ্য কি বলেন, হবে না। 52 তো তার সংজ্ঞা দিছে, 52 তো ক্লিয়ার করে দিছে যে কোনটা। তাদের ক্ষেত্রে আলাদা আইন আছে, কিন্তু তারা সরকারি কর্ম না, প্রজাতন্ত্রের লাভজনক পদ না এগুলা। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এগুলা প্রজাতন্ত্রের লাভজনক পদ নাম, প্রজাতন্ত্রের লাভজনক পদ মানে এগুলা সরকারি চাকরি না। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এগুলো সরকারি চাকরি না। আচ্ছা, এখন দেখেন কর্মের মেয়াদ। এই সংবিধানের দ্বারা অনুরূপ বিধান না করা হয়ে থাকলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত গোল দেবেন প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা অনুযায়ী বহাল থাকবে। রাষ্ট্রপতি সন্তোষজনক সীমা আন্ডারলাইন করেন, বলছে যে এই সংবিধানের দ্বারা অনুরূপ বিধান না হয়ে থাকলে, মানে সংবিধান যদি আলাদা কোনো নিয়ম না করে, তাহলে প্রজাতন্ত্রের প্রত্যেক ব্যক্তি কতদিন পর্যন্ত তার চাকরিতে বহাল থাকবে? রাষ্ট্রপতির সন্তোষজনক সীমানুসারে, হোল্ড অফিস ডিউরিং দ্য প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট, প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট। সো এখানে প্রশ্ন এসেছিল একবার যে ডক্ট্রিন অফ প্লিজার অফ প্রেসিডেন্ট, এই যে দেখেন রাষ্ট্রপতির সন্তোষজনক সময়সীমা, ডক্ট্রিন অফ প্লিজার অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলবা যে এটা কত 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 ধারায় আছে, কত অনুচ্ছেদে আছে? 134। তার মানে সরকারি কর্মকর্তারা কতদিন বাংলাদেশ সংবিধান অনুসারে কতদিন পর্যন্ত থাকতে পারবে? রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা অনুসারে। সংবিধানের 134 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষজনক সময়সীমা পর্যন্ত পদে বহাল থাকবে। এটা ডক্ট্রিন অফ প্লিজার অফ প্রেসিডেন্ট নামে পরিচিত। 134 অনুচ্ছেদের প্লিজার অফ প্রেসিডেন্ট শুধুমাত্র কর্মের মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য, কর্মের মেয়াদের জন্য প্রযোজ্য, অর্থাৎ শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মের মেয়াদের জন্য প্রযোজ্য, কর্ম সম্পর্কিত সকল শর্ত ও বিষয়ের সাথে সম্পর্কিত নয়। এখানে একটা বিষয় দেখেন, পদোন্নতি টদোন্নতি বেতন ভাতা এগুলা কিন্তু 134 অনুসারে না। 134 শুধুমাত্র সে কতদিন চাকরিতে বহাল থাকবে এটা। সংবিধানের 133 অনুচ্ছেদ সংসদকে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে। তাদের নিয়োগ কিভাবে হবে, তাদের শৃঙ্খলাজনিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কি গ্রহণ করা হবে, এটা তো নির্ধারণ করবে সংসদ আইনের দ্বারা, যেটা বলে দিছে 133। 133। কিন্তু এই ক্ষেত্রে সংসদ যে আইন প্রণয়ন করুক না কেন, তার 134 অনুচ্ছেদে রাষ্ট্রপতির প্লিজার অফ ডক্ট্রিনকে কর্তন করতে পারে না। যাই করুক না কেন, রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে, ধরেন এইভাবে যদি বলে যে সংসদ আইন করে দিল যে সরকারি কর্মকর্তা 58 বছর পর্যন্ত থাকবে বা 62 বছর পর্যন্ত তারা চাকরি করার পর অবসরে যাবে, কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছা করলে এর আগেও তারা কি করতে পারে? হ্যাঁ, তার কর্ম মানে তার চাকরির, হ্যাঁ, অবসরে পাঠাইতে পারে। রাষ্ট্রপতির এই ক্ষমতা 135 অনুচ্ছেদের দুইটি সীমাবদ্ধতার অধীন। রাষ্ট্রপতি এই ক্ষমতা 135 অনুচ্ছেদের বিধান এবং মৌলিক অধিকারের সাপেক্ষে প্রয়োগ করবে। তো আপাতত এতটুকু মনে রাখেন যে ডক্ট্রিন অফ প্লিজার অফ প্রেসিডেন্ট এটা কততে আছে? 134। আর 133 আছে নিয়োগ ও কর্মের শর্তাবলী। 16 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, দেখেন ডক্ট্রিন অফ প্লিজার নীতিটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 134। 135 অনুচ্ছেদটা দেখি, অসামরিক
সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি, ডিসমিসাল এটসেট্রা অফ সিভিলিয়ান পাবলিক অফিসার্স। তো এটা যদি দেখি, 134 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবে, এটা তো বলছে 134-এ। কিন্তু নির্ধারিত মেয়াদের আগে কোনো অসামরিক কর্মে নিযুক্ত কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা, যেমন বরখাস্ত, অপসারণ বা পদাবনমিত নিতে হলে 135 অনুচ্ছেদের বিধান অনুসরণ করতে হবে। কিন্তু তার আগে, তার যে একটা নির্ধারিত মেয়াদ আছে, এই নির্ধারিত মেয়াদের আগে যদি তারে বরখাস্ত করতে চান, তার অপসারণ করতে চান, তার পদাবনমিত করতে চান, তাহলে প্রকৃতপক্ষে 135 অনুচ্ছেদ অসামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য অযৌক্তিকভাবে বরখাস্ত, অপসারণ এবং পদাবনিত বিরুদ্ধে সুরক্ষার বিধান করেছে। তো এখানে আসলে কি আছে 135-এ একটু দেখি, দেখেন। বরখাস্ত বা অপসারিত করার কর্তৃপক্ষ, 135-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে বরখাস্ত বা অপসারণ বা পদাবনমিতের, পদমর্যাদা কমানো আর কি, পদমর্যাদা কমানো আদেশ নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হবে না। এটা একটু আন্ডারলাইন করেন। আচ্ছা, বলতেছে যে ওনারে যে নিয়োগ দিছে সেই ওনারে বরখাস্ত করতে পারবে। ওনার চেয়ে যারা নিয়োগ দেয় নাই, এরকম যারা মানে নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষের চেয়ে যারা অধস্তন, তারা ওনারে বরখাস্ত বা ওনার পদমর্যাদা কমাইতে পারবে না। অর্থাৎ অসামরিক 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 কর্মে যে কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে নিয়োগ প্রদান করে, তার অপেক্ষা অধস্তন কোনো কর্তৃপক্ষ উক্ত নিয়োগকৃত ব্যক্তিকে বরখাস্ত, অপসারণ বা পদমর্যাদা কমানোর আদেশ দিতে পারবে না। যদি জনপ্রশাসন মন্ত্রণালয় ওনারে নিয়োগ দেয়, তাহলে ওনারে ওনার মানে বরখাস্ত করবে কি? জনপ্রশাসন মন্ত্রণালয়। ওর সে নিচের কোনো কর্তৃপক্ষ কিন্তু তারে বরখাস্ত বা পদ মর্যাদা কমাইতে পারবে না। কিন্তু যে কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে সেই কর্তৃপক্ষ অপেক্ষা ভিন্ন কোনো কর্তৃপক্ষ বরখাস্ত, অপসারণ বা পদমর্যাদা কমানোর আদেশ দিতে পারে। শর্ত হলো উক্ত ভিন্ন কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন হবে না। এ জায়গা বলতেছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যদি নিয়োগ দেয়, তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমান যে আছে সে ইচ্ছা করলে তারা বরখাস্ত করতে পারবে, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে যে আছে সে কিন্তু বরখাস্ত করতে পারবে না। আচ্ছা, এখন দেখেন কারণ দর্শাবার যুক্তিসঙ্গত সুযোগ। 135-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে অসামরিক পদে নিযুক্ত কোনো ব্যক্তিকে তার সম্পর্কে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে, আন্ডারলাইন করেন, কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ না করা পর্যন্ত তাকে বরখাস্ত, অপসারিত বা পদাবনমিত করা যাবে না। অবশ্যই তাকে যে কোনো অ্যাকশনই আপনি নেন না কেন, অবশ্যই সর্বপ্রথম তাকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। কারণ দর্শানোর নোটিশ দেওয়াকে শোকজ বলা হয়, এবং এটা স্বাভাবিক ন্যায় বিচারের একটি অন্যতম শর্ত যে কোনো নোটিশ না দিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ন্যায় বিচারের পরিপন্থী। কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে কারণ দর্শাবার যুক্তিসঙ্গত সুযোগ বা নোটিশ দেওয়া প্রয়োজন হবে না, যেখানে এই 3টা গ্রাম মনে রাখবেন। সাধারণত সকল ক্ষেত্রেই তারে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বরখাস্ত করবে, কিন্তু বা তার অপসারণ করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে তারে এই নোটিশ দেওয়ার দরকার নাই, শোকজ নোটিশ দেওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রগুলো হচ্ছে কি কি? যে ব্যক্তি যে আচরণের ফলে, আন্ডারলাইন করেন, ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছে, সেই আচরণের জন্য তাকে বরখাস্ত, অপসারিত বা পদাবনমিত করা হয়েছে। মানে যদি কাউরে একটা সরকারি কর্মকর্তারে যদি ফৌজদারি অপরাধে দণ্ড দেয়, তাহলে তারে আর কারণ দর্শানোর সুযোগ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, 2 নম্বর দেখেন, কোনো ব্যক্তিকে বরখাস্ত, অপসারিত বা পদাবনমিত করার ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে কোনো কারণে যা উক্ত কর্তৃপক্ষে লিপিবদ্ধ করবে, উক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর সুযোগ দান করা যুক্তিসঙ্গতভাবে সম্ভব নয়। যে কর্তৃপক্ষ নিয়োগ দিছে তার কাছে যদি মনে হয় যে তারে আসলে আহ কারণ দর্শানোর সুযোগ দেওয়ার কোনো দরকার নাই, তাহলেও আপনার তারে কারণ দর্শানোর সুযোগ না দিয়েই তাকে কি করে দিবে? বরখাস্ত
করে দিবে। বুঝছেন? আচ্ছা, 3 নম্বর দেখেন, রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে রাষ্ট্রপতি নিরাপত্তার স্বার্থে উক্ত ব্যক্তিকে অনুরূপ সুযোগ দান সমীচীন নহে। রাষ্ট্রপতির কাছে মনে হয়েছে যে নিরাপত্তার স্বার্থে তারে আর সুযোগ দেওয়ার দরকার নাই। তার মূল কথা হলো যে যে আপনি যদি কারো সুযোগ নাই দিতে চান, এই 2 আর 3-এর যে কোনো একটা দেখাই দিলেই হয়ে যায়। এই যে বর্তমানে অনেক সরকারি কর্মকর্তারে অপসারণ করছে না, রিটায়ারমেন্টে পাঠাইছে। তো তো এগুলো তো অনেক ক্ষেত্রে দেখা গেলো যে তার কারণ দর্শানোর কোনো সুযোগ দেওয়া হয় নাই। এই যে তখন এই যে যদি মনে করে যুক্তিসঙ্গতভাবে সম্ভব নহে, অথবা রাষ্ট্রপতি যদি মনে করে নিরাপত্তার স্বার্থে। বুঝছেন? তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তাকে শোকজ নোটিশ দেওয়ার দরকার নাই, এই যে ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে, অথবা ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের নিকট যদি মনে হয় যে তার যুক্তিসঙ্গতভাবে তার সুযোগ দেওয়ার কোনো দরকার নাই, এবং আর একটা হচ্ছে যে রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি যদি মনে করে। 135 অনুচ্ছেদের বিধান শুধুমাত্র অসামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য, এই বিধান সামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য না। অর্থাৎ 135 অনুচ্ছেদ সামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য যে সুরক্ষার বিধান করা হয়েছে তা সামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য না। 135 অনুচ্ছেদ অসামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য যে সুরক্ষার বিধান করা হয়েছে তা সামরিক কর্মে নিযুক্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য না। তাহলে আমরা এই যে যে নবম ভাগ, নবম ভাগের প্রথম যেটা পড়লাম 133-এ পড়লাম নিয়োগ ও কর্মের শর্তাবলী, 2 নম্বরে পড়লাম 134-এ পড়ছি আহ কর্মের মেয়াদ, আর 135-এ পড়লাম অসামরিক কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। এখন আমরা যদি দেখি, দেখেন আহ কর্মবিভাগ পুনর্গঠন। আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মবিভাগ সমূহের সৃষ্টি, সংযুক্তকরণ, একীকরণ সমূহ পুনর্গঠনের বিধান করা যাবে, এবং অনুরূপ আইন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তির কর্মের শর্তাবলী তারতম্য করতে ও রদ করতে পারবে। মানে হলো যে যে কোনো সময় চাকরির নতুন নতুন শর্ত সংযুক্ত বা অন্য কোনো শর্ত বা এক্সট্রা কিছু পাশ করা যাবে, মানে নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে, এবং তার রদ, চাকরির শর্তাবলী ইচ্ছা করলে রদও করতে পারে। তো এখান থেকে সর্বসাকুল্যে এই যে যে অনুচ্ছেদ গুলো পড়লাম 33 থেকে 36 পর্যন্ত, একবারই জীবনে প্রশ্ন আসছে, সেটাও 16 বিজিএসে। সেটা হলো ওই যে ডক্ট্রিন অফ লিজার, এটা কততে আছে? 134। বুঝতে পারছেন? তো এইগুলা তেমন বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে লিখিত পরীক্ষাতেও তেমন প্রশ্ন আসে না, বাট 2-4 জায়গা মানে একটু ধারণা নিয়ে যেতে হবে, বাদ মানে যে লেস ইম্পর্টেন্ট বাট একেবারে বাদ না। জি। আমরা এই নবম অধ্যায়ের 2টা পরিচ্ছেদ, একটা পরিচ্ছেদ হলো 133 থেকে 136, আর একটা পরিচ্ছেদ হচ্ছে সরকারি কর্ম কমিশন। দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন। কি তানভীর, লেট কেন? রাস্তায় কার জন্য দাঁড়াইছেন? আচ্ছা, তো আমরা দ্বিতীয় পরিচ্ছেদ, এখান থেকে প্রশ্ন এসেছে 2-1 বার। পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন, প্রথমে আমরা চলে আসি অনুচ্ছেদ 137 কমিশন প্রতিষ্ঠা। আইনের দ্বারা বাংলাদেশের জন্য গোল দিবেন এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে। একজন গোল দিবেন সভাপতিকে,
এবং আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সেরূপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, আইনের দ্বারা কয়টা কমিশন গঠন করা যাবে? এক বা একাধিক। বর্তমানে আছে কয়টা জানেন? একটা। পাবলিক সার্ভিস কমিশন একটাই, আর গঠন করে নাই, কিন্তু বর্তমানে একটা আছে, এবং এটার প্রধান থাকবে একজন চেয়ারম্যান বা সভাপতি, এবং অন্যান্য সদস্য থাকবে, বাট অন্যান্য সদস্য কয়জন সেটা সংবিধানে বলে দেয় নাই। শুধু একজনের কথা বলে দিছে, সে হলো কে? সভাপতি বা চেয়ারম্যান। আচ্ছা, সরকার পতন হয়ে গেছে যে কারণে দেখেন, সরকারি কর্ম কমিশন বললেন মেধার ভিত্তিতে একটি স্বাধীন এবং নিরপেক্ষ কর্ম কমিশনের মাধ্যমে সরকারি কর্মের সদস্যদের নিয়োগ গণতন্ত্র এবং উন্নয়নের জন্য একান্ত অপরিহার্য। সাবধান, মোবাইল টোবাইলে বিশেষ কিছু থাকলে কারো হাতে দিবেন না। ওই যে কালকে দেখছেন রাজশাহী ইউনিভার্সিটির হয়েছে যে বাস্তারে না কার কাছে যেন মোবাইল মানে গেম খেলতে দিছে, পরে সুপারিশের ওইটা স্টোরিতে আপলোড হয়ে গেছে। দেখেন, জামাতের সাবেক এমপি সুপারিশ করছে যে প্রভাষক পদে পরীক্ষা, অমুক তারিখে সাক্ষাৎকার সুপারিশ করছে। তো উপাচার্য ওনার ওই যে ফোন কোন বাস্তার কাছে যেন দিয়েছে, সাপ্লাই গিয়া স্টোরি আপলোড হয়ে গেছে। আচ্ছা দেখেন, তো তাহলে মেধার ভিত্তিতে একটি স্বাধীন বা নিরপেক্ষ কর্ম কমিশনের মাধ্যমে সরকারি কর্মের সদস্যদের নিয়োগ গণতন্ত্র এবং উন্নয়নের জন্য একান্ত অপরিহার্য। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তি দিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনার জন্য সংবিধানে সরকারি কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। 137 অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশে এক বা একাধিক কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকেও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সেরূপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। আচ্ছা, এখন 138-এর কথা এই জায়গায় একটু আলোচনা করছে। 138 তো আমরা আলাদা করে পড়বই, তবে 138-এ কি বলছে দেখেন, এখানে একটু বলছে যে কর্ম কমিশনের সভাপতি এবং সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত হবে। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের যারা আছেন তাদেরকে নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। কিন্তু প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক, এটা আন্ডারলাইন করেন, কিন্তু অর্ধেকের কম নয় সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হবে, বল দিবেন, যারা 20 বছর বা ততোধিক কাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো সময় কার্যরত কোনো সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিল। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কর্ম কমিশনের সদস্যদের নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। কয়জন সদস্য থাকবে এটা বলা নাই, কিন্তু চেয়ারম্যান থাকবেন একজন। কারা কর্ম কমিশনের সদস্য হবে? যারা সরকারি চাকুরিতে অ্যাটলিস্ট চাকরি করছে 20 বছর অথবা তার বেশি, এরকম কোন ব্যক্তি কর্ম কমিশনের সদস্য হতে পারে। সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কোনো কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যে রূপ নির্ধারণ করবে সেই রূপ নির্ধারিত হবে। আচ্ছা, 137 অনুচ্ছেদে এক বা একাধিক কর্ম কমিশনের প্রতিষ্ঠার বিধান আছে। বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের নিয়মিত ও যুক্তিযুক্ত সময়ের মধ্যে নিরপেক্ষতা ও দক্ষতার সাথে সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একাধিক কর্ম কমিশন প্রতিষ্ঠা করা অতীব জরুরি। বুঝতেন? বর্তমানে আমাদের কর্ম কমিশন আছে কয়টা? একটা। তাহলে কর্ম কমিশন গঠন 137। এবার আসি সদস্য নিয়োগ। প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে, তবে শর্ত থাকে যে প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হবেন যারা 20 বছর বা ততোধিক কাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো সময় কার্যরত কোনো সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিল। তাহলে কর্ম কমিশনে যারা যাবে, পিএসসি তে যারা যাবে, তারা কত বছরের অভিজ্ঞ? অ্যাটলিস্ট যে কোনো মানে জায়গায় সে সরকারি চাকরিতে কর্মরত ছিল অন্তত পক্ষে 20 বছর। অতঃপর দেখেন, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যে রূপ নির্ধারণ করবে সেই রূপ হবে। তো তাহলে কর্ম কমিশন গঠন 137, সদস্য নিয়োগ 138। 139-এ আসি।
পদের মেয়াদ। বলেন তো, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের পদের মেয়াদ কতদিন? জি। বিজিএস দেওয়া যাবে 32। জি। বিসিএস 32, বাট বিজিএস আগে থেকেই 32 ছিল, মানে ওরা দেখেন এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্য কোন সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে গোল দেবেন 5 বছর বা তার 65 বছর পূর্ণ হওয়ার আগে যা ঘটে সেই কাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবে। তাহলে এটা কিসের মতো? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো। ওই জায়গায় ছিল কয় বছর? 65 বছর, 5 বছর বা 65 বছর, যেটা যেটা আগে ঘটে। আর এই জায়গাও 65 বছর বা 5 বছর, যেটা আগে ঘটে। এখন আপনি যখন মানে পড়বেন, পরীক্ষায় আসবে, তখন একটা প্যাচ লাগবে কি জানেন? বলবে যে নির্বাচন কমিশনের পদের মেয়াদ কত? বলেন। 5 বছর আর 65 বছর, যেটা আগে ঘটে। না, নির্বাচন কমিশনার কিন্তু 5 বছর। আর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আর এই কর্ম কমিশন, এরা হলো 65 বছর বা 5 বছর, যেটা আগে ঘটে। বিচারকদের 67, বিচারপতিদের 67 করছে। এবং 67 তো করছিল অন্য একটা উদ্দেশ্যে, যেটা জানেন। আচ্ছা, সুপ্রিম কোর্টের কোন বিচারক যেরূপ স্বীয় পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য অপসারিত হবে না। আপনার কি মনে হয় যে একটা সংবিধান রচনা করা খুব সহজ কাজ? হ্যাঁ। আমাদের এই যে বর্তমান ওই সংবিধানের ওই যে যে প্রণয়ন কমিটির যে আছে, মুখ আলী রিয়াজ সাহেব, অমুক জায়গার, তো যারা যারা আগে বাঘা বাঘা লোক, আমরা তো আমাদের যখন এই সংবিধান প্রণয়ন করছে, মোট সদস্য কয়জন ছিল? 35। 35 জন। আচ্ছা, 34 35 যাই হোক, তো তারা গবেষণা করে টেরে তারপরে হচ্ছে সংবিধান আসছে। এই কারণে যে কোনো আইন তৈরি করা সহজ, কিন্তু সংবিধান প্রণয়ন করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। দূরদর্শী চিন্তা ভাবনা করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে কিশোরগঞ্জের ওই নেতা আর কি। জি। দেখেন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানের সংবিধান তো তারা ইয়ে করছে। হ্যাঁ, একেবারে যে নিজেরা আবিষ্কার করছে তারপরেও এগুলো লাগছে 8 9 মাসে। আচ্ছা, দেখেন, কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ পত্র জমা দিতে পারে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, আহ বিচারপতি পদত্যাগ পত্র দিবে রাষ্ট্রপতির কাছে, নির্বাচন কমিশনার দিবে রাষ্ট্রপতির কাছে, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক দিবে রাষ্ট্রপতির কাছে, কর্ম কমিশনের সদস্যরাও দিবে রাষ্ট্রপতির কাছে, স্পিকার দিবে কার কাছে? প্রধান বিচারপতি দিবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে। শুধু সংসদ সদস্য দিবে কার কাছে? স্পিকারের কাছে। শুধু একটা ক্ষেত্রে স্পিকারের কাছে, বাদ বাকি যা আছে রাষ্ট্রপতির কাছে। আচ্ছা, দেখেন, কর্মাবসানের পর কোন সরকারি কর্ম কমিশনের সদস্য প্রজাতন্ত্রের কর্মে, আন্ডারলাইন করেন, পুনরায় নিযুক্ত হওয়ার যোগ্য থাকবে না। একবার যখন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের আপনার কর্মাবসান হবে, তবে তারা প্রজাতন্ত্রের কোনো কর্মে নিযুক্ত হতে পারবে না। তবে শর্ত আছে, দেখেন, কর্মাবসানের পর কোন সভাপতি 1 মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য থাকবে। মানে তাহলে পাবলিক সার্ভিস কমিশনের যিনি সভাপতি, তিনি সর্বোচ্চ কয় মেয়াদ থাকতে পারবে? না, 1 মেয়াদ তো আছেই, আরো 1 মেয়াদ থাকতে পারে, সর্বোচ্চ 2 মেয়াদ। এবং কর্মাবসানের পর কোন সদস্য সভাপতি ব্যতীত 1 মেয়াদের জন্য কিংবা কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি রূপে নিয়োগ লাভের যোগ্য থাকবে। মানে এটা বুঝতেন?
এটা উপরেরটা হলো শুধু সভাপতির ক্ষেত্রে, আর নিচেরটা হলো অন্যান্য সদস্যরা তাদের পদ কর্মবসান যখন ঘটবে তখন সভাপতি মানে এক মেয়াদের জন্য সভাপতি, অথবা অন্য মানে এক মেয়াদের জন্য আবার নিয়োগ হতে পারে, অথবা কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি ভাবে নিয়োগ লাভের যোগ্য থাকবে। না, না, সরকারি কর্ম কমিশন তো এই যে একটু আগে আমরা পড়ছি, সরকারি কমিশন এক বা একাধিক হতে পারে, এক বা একাধিক। হ্যাঁ, ধরেন আমাদের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান তানভীর সাহেব, আর সদস্য অনিকার শাকিল। এখন তানভীরের পদ যখন শেষ, সভাপতি হিসেবে পদ শেষ শেষ হলে তানভীর আর এক টার্ম সভাপতি হতে পারবে, এটা তো বুঝছেন। আর যখন যদি এমন হয় যে শাকিলের পদ শেষ, শাকিলের পদ শেষ হলে শাকিল আবার সদস্য হিসেবে এক টার্ম থাকতে পারবে, অথবা সে অন্য কোনো কর্ম কমিশনের কি হইতে পারে, সভাপতি হইতে পারে। আপনার আগে যে ওই কাহিনী হয়ে গেছে একটা, কিন্তু ইচ্ছা করলে এক বা একাধিক গঠন করতে পারে, বুঝছেন? হুম, তাহলে এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ। না, জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্ম কমিশন না, তাহলে নাম পাবলিক সার্ভিস কমিশনই হইতো। আচ্ছা যাই হোক, দেখেন তো জুডিশিয়াল টোটালি আলাদা করেন, অন্য চাকরির সাথে এটা যোগ করা যাবে না। আচ্ছা, কম বেশিতে কাজ নাই, আসেন আপনারা হইয়া এরপরে বাড়াই নিয়েন। দেখেন অনুচ্ছেদ 140, কমিশনের দায়িত্ব বলেন। এটা আসলে 139 অনুচ্ছেদ। হুম, এখানে বলছে যে কর্মবিরতির পরে কোন সদস্য ওই ওই হিসেবে সভাপতি হতে পারবে না, কিন্তু আবার সদস্য হতে পারবে দ্বিতীয় হুম, বারের হুম, জন্য। হুম, আর অন্য কোনো সরকারি কর্মকমিশনের আরেকটা যদি হুম, প্রতিষ্ঠান হুম, সেইখানে সভাপতি হতে পারে। জি, আর আরেক জায়গায় বলতে 118 হচ্ছে নির্বাচন কমিশন। হ্যাঁ, এখানে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের একবার 5 বছর, হ্যাঁ, আর নির্বাচন কমিশনার শুধু হ্যাঁ, কোনটা যদি একবার হইতে পারে, দ্বিতীয়বার ওই নির্বাচন কমিশন হইতে পারবে না, কিন্তু প্রধান নির্বাচন প্রধান কমিশন হইতে নির্বাচন পারবে। কমিশন হতে পারবে, জি, এই দুটোর মধ্যে জি। স্যার 139 এক নম্বর তাহলে কি বলেন স্যার? আচ্ছা, এখানে যে অন্যটার হওয়ারও দরকার আছে তা না, ওইটাও হইতে পারবে যদি ওই কমিশনের চেয়ারম্যান না থাকে। আচ্ছা, বলেন কি বললেন কোনটা? 139 139-এর এক, এটা তো সহজ, বলেন শাকিল বলেন। 139 ওই যে 65 বছর আর 5 বছর, এইটা, এটা তো সহজ, বলেন। 5 বছর মানে এই সরকারি কর্ম কমিশনার মানে কমিশনাররা বা প্রধান চেয়ারম্যান ইনরা ইসে হবে, মেয়াদের জন্য হবে আসলে 5 বছর বা পঁয়ষট্টি আর বছর নট অনলি চেয়ারম্যান, কর্ম চেয়ার কমিশনের সবাই। সবাই। হুম, এটা আসলে 5 বছর বা 65 বছর, যেটা আগে হয় দেখা গেছে আপনার নিয়োগ দিছে হচ্ছে 62 বছরে, তাহলে আপনার 3 বছর পরেই আপনার 65 বছর হয়ে গেছে, তার মানে আপনি 5 বছর পূর্ণ করতে পারবেন না, আপনার 65 হয়ে গেছে, তার মানে আপনি অযোগ্য হয়ে গেছেন বা অবসর অবসর নিতে হবে। আর যদি দেখা গেছে 59 বছরে, আর 59 বছরে আপনার নিয়োগ দিছে, আপনার 64 বছরে যে আপনার 5 বছর পূর্ণ হয়েছে, তাহলে আপনার 65 বছর যাওয়া লাগবে না, আপনার 5 বছর শেষ, আপনাকে ওইখানেই মানে অবসর হয়ে গেল। সহজ কথা, নিয়োগ হবে 5 বছরের জন্য, জি আর বয়স সীমা আছে 65। জি, যেটা আগে হবে সেটাই। যেটা আগে হবে। আচ্ছা, কমিশনের দায়িত্বে আসি। কমিশনের দায়িত্ব আসলে কি দেখেন, কমিশনের দায়িত্ব মোটামুটি আমরা জানি। কমিশনের দায়িত্ব কি বলেন? ওই নিয়োগ দেওয়ার, কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়, নট অনলি বিসিএস, তৃতীয় চতুর্থ যারা যারা আছে এগুলোও তো নিয়োগ কর্ম কমিশনই দেয়, হ্যাঁ। কিন্তু সাব ইন্সপেক্টরের পরীক্ষা ওরা নিয়োগ দেয় সরাসরি কারা? পুলিশ অধিদপ্তর ওরাই দিয়ে থাকে, এটা আর পিএসসির আন্ডারে নেই। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখন হয়তো বা আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে নাই, বাট অদূর ভবিষ্যতে হবে। সেটা হলো যে আইন সংক্রান্ত যে অন্যান্য ক্যাডার গুলো আছে এগুলো এখনো বিসিএস এর সাথেই আছে, কিন্তু এইগুলাও
জুডিশিয়ারির আন্ডারে আনা উচিত। ধরেন জুডিশিয়ারিতে সহকারী জজ নিয়োগ দেয় 100 জন 200 জন, 200 জন বহুতকাল দেয় না, 100 জন দেয়। তাহলে পরীক্ষা দেয়, ধরেন ভাইবা দেয় 1500-1600 বা এরকম দেয়। তাহলে ভাইবা যদি দেয়, বাকি যারা আছে তারা তো আইন রিলেটেড তো অনেক পদ বাংলাদেশে আছে, তাদের তাদের তো ওই পদগুলাতে তাদেরকে পাঠাইতে পারে আর কি। কিন্তু ওই পদগুলো তো এখনো পিএসসির আন্ডারে আছে, তো এগুলো আসলে বলে লাভ নাই। খুবই বাজে একটা অবস্থা। ওই সাব রেজিস্ট্রার ছাড়া কি আর কোনো মানে স্পেসিফিক আইনের বলা যায়? স্পেসিফিক আইনের নাই, সাব রেজিস্ট্রার ছাড়া আর কিছু পান না খুঁজা? আমার তো মাথায় আসতেছে না। আপনার মাথায় তো আসবে না। প্রেসিডেন্ট হতে পারে, সাব রেজিস্ট্রার হতে পারে, আচ্ছা, প্রেসিডেন্ট আলাদা করতে পারে। আচ্ছা শুনেন, এই যে যে লেবার কোর্টের যারা রেজিস্ট্রার, লেবার কোর্টে যারা এই যে হচ্ছে, তারপরে বিভিন্ন ব্যাংকের যে আইন বিষয়ক যে কর্মকর্তা, এই যে যে এগুলোর তো অভাব নাই, অনেক পদ আছে। তো এজন্য এই রিলেটেড পদগুলো জুডিশিয়ারির আন্ডারে আনা উচিত। সর্বশেষ আপনি সর্বশেষ যে বিজিএস এর যে একটা মানে যে যে সংশোধন করছে, ওই ওই সার্কুলার ওইটা দেখেন, অর্ডিন্যান্সটা দেখেন, ওই জায়গায় কতগুলো পদে বিচারক হিসেবে অভিহিত করছে, অনেক পদ আছে, দেখেন। তো তাহলে যাই হোক, এটা আপনার সাথে আপনারে খুঁজে দিবানি যে কি কি পদ আছে। তাহলে এখন আমরা আছি যে কমিশনের দায়িত্ব, কোন সরকারি কমিশনের দায়িত্ব হবে প্রজাতন্ত্রের কর্মী নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। ওই যে মনোনয়নের জন্য যাচাই ও পরীক্ষা পরিচালনা। এই অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে কিংবা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে কি করা? উপদেশ দেন এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন। এই যে দেখেন আনবি সাহেব, আপনার আমি নতুন একটা ধরাই দিই। ধরেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 4 বছরের কি আছে জানেন? ল কোর্স আছে, অনার্স। ল আছে। ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাপ আলোচনা চলতেছে যে 4 বছরের অনার্স চালু করা হবে, হয়তো বা 2-1 জায়গায় থাকতেও পারে, আমি নট শিওর। ভাষা 4 বছর করে দিল। হ্যাঁ, 4 বছর। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়ে হয় কোন জায়গা থেকে? বিসিএস এর থেকে। তাহলে ওই জায়গা বিসিএস এর থেকে ওই জায়গায় ল ক্যাডার আছে? নাই। না 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 না। তাহলে তাহলে ওই জায়গা যদি টিচার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আইনের কোর্স চালু করে শিখাইতে হয়, তাহলে এটা কে শিখাবে? তাহলে আইনের পরীক্ষা হয়তো জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়। তা এরকম অনেক ক্যাডার চিপাই চাপাই অনেক আইনের ক্যাডার আছে, দেখেন। আচ্ছা দেখেন, তো তাহলে এখানে আসি, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বা কোনো কমিশনের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোনো প্রবিধানের যা অনুরূপ আইনের সাথে অসামঞ্জস্য নহে বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কোনো কমিশনের সাথে পরামর্শ করে দেখেন প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা এবং তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, উক্ত কর্ম এক শাখা হতে অন্য শাখায় পদোন্নতি, মোটামুটি এই যা যা আছে এগুলো রাষ্ট্রপতি করতে পারে, এত বিস্তারিত পড়ার খুঁটিনাটি পড়ার প্রয়োজন নাই। কমিশনের দায়িত্ব 140 মনে রাখেন, কমিশনের দায়িত্ব কি? চাকরির ব্যবস্থা করা, এটা মানে যাচাই বাছাই এবং পরীক্ষা পরিচালনা করা, এতটাই। 141টা একটু দেখি, বার্ষিক রিপোর্ট, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বার্ষিক রিপোর্ট, প্রত্যেক কমিশনের প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবস, এটা আন্ডারলাইন করেন, প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবস বা তার পূর্বে পূর্ববর্তী 31শে ডিসেম্বরের সমাপ্ত 1 বছরের স্বীয় কার্যাবলী সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করবে এবং রাষ্ট্রপতির নিকট পেশ করবে। কথাটা বুঝেন। ধরেন এখন কত সাল? 2025। তাহলে 2024-এর যে কর্ম কমিশনের যে রিপোর্ট 24-এর, এটা রাষ্ট্রপতির কাছে পেশ করবে 2025-এর মার্চ মাসের প্রথম দিবসে অথবা তার আগে। বুঝছেন? বুঝেন নাই বোধহয়। সর্বশেষ তারিখ কবে? মার্চ মাসের প্রথম দিবসে। আর এর মার্চ মাসের প্রথম দিবসে যে রিপোর্টটা পেশ করবে সেটা কোন বছরের? আগের বছরের 31শে ডিসেম্বরের সমাপ্ত 1 বছরের স্বীয় কার্যাবলী রিপোর্ট প্রস্তুত করবে। রিপোর্টের সাথে একটা স্মারকলিপি থাকবে, যাতে
কোন কোন ক্ষেত্রে কমিশনের কোনো পরামর্শ গৃহীত না হয়ে থাকলে সেই ক্ষেত্রে পরামর্শ গৃহীত না হওয়ার কারণ, এবং যে সকল ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শ করা উচিত ছিল অথচ পরামর্শ করা হয় নাই, সেই সকল ক্ষেত্রে পরামর্শ না করার কারণ সম্বন্ধে কমিশন যতদূর অবগত ততদূর লিপিবদ্ধ করবে। মানে অনেক ক্ষেত্রে আছে যে কমিশনের সাথে লিপিবদ্ধ করে এই রাষ্ট্রপতি অনেক ডিসিশন বা সরকার অনেক আইন প্রণয়ন করতে পারে। তো এইগুলার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পরামর্শ করা হয় নাই বা পরামর্শ করা উচিত ছিল, এই টাইপের একটা কথা ওখানে থাকবে। তারপরে দেখেন, যে বছর রিপোর্ট পেশ করা হয়েছে সেই বছর 31শে মার্চের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট বা স্মারকলিপি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবে। এখানে দুইটা জিনিস, আপনি বিগত বছরের যে রিপোর্ট এটা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন 1 মার্চ অথবা তার আগে, আর রাষ্ট্রপতি এইটা আবার সংসদে উপস্থাপন করবে 31শে মার্চের পরে সংসদের প্রথম বৈঠকে। বুঝেন নাই? এই দুইটা তারিখ খেয়াল রাখতে হবে। 2024-এর রিপোর্ট রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে পিএসসি 1 মার্চ অথবা তার আগে, আর রাষ্ট্রপতির কাছে যে রিপোর্টটা 2024 সালের দিল, রাষ্ট্রপতি এটা সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করবে 31শে মার্চের পরে। এখন আবার বললেন না স্যার এখন তো সংসদই নাই। একটা হচ্ছে 1 মার্চ, আর একটা হচ্ছে ঠিক আছে, তানভীর বুঝেন নাই? একটা 1 মার্চ, আর একটা হচ্ছে 31 মার্চ। 1 মার্চ হচ্ছে কোথায় কোথায় বসে? রাষ্ট্রপতি তো সবার আগে। আচ্ছা, যাই হোক। তো বিগত বছরের প্রশ্ন পড়ি আমরা, যে তাহলে এখানে এই অধ্যায় কি কি পড়লাম দেখেন। পাবলিক সার্ভিস কমিশন কর্ম কমিশন প্রতিষ্ঠা 137, সদস্য নিয়োগ 138, পদের মেয়াদ 139, কমিশনের দায়িত্ব 140, আর বার্ষিক রিপোর্ট হচ্ছে 141। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে ঘুরে ফিরাই একই টাইপের। দেখেন শাকিল প্রশ্ন পড়েন, 1 নম্বর প্রশ্ন পড়েন দেখেন। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠন উল্লেখ আছে? কোন? 137 অনুচ্ছেদে। হ্যাঁ, 2 নম্বরও দেখেন একই টাইপের। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। 3 পড়েন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানে কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? নবম ভাগে। কোন ভাগে? নবম ভাগ। নবম ভাগে। জি। 4 পড়া লাগবে না, একই ধরনের। 5 পড়েন। বাংলাদেশের সংবিধানের 137 নং অনুচ্ছেদের ধারা লেখছে স্যার হ্যাঁ, ধারা বলছে, ধারা ও সমস্যা নেই। প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কর্ম কমিশন। কমিশন। সেলফ প্র্যাকটিসের 1 পড়েন। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি কত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবে? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি 65 সন্তোষ। কেন বললেন? প্রজা হ্যাঁ, প্রধানমন্ত্রীর কর্মে নিযুক্ত জি। ব্যক্তি বলছে কি কর্ম কমিশনের সদস্য, তাই কি বলছে? না না, রাষ্ট্রপতির সন্তোষজনক সময়সীমা সময়সীমা পর্যন্ত। পর্যন্ত। জি। তারপরে 2 নম্বরটা পড়েন, 2 নংটা। কোন ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে কারণ দর্শাতে বলা হয় সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী? কত? 135। 135 অনুচ্ছেদ অনুযায়ী। 35। 135। 5 পড়েন, 5। কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য তার স্বীয় পদে বহাল থাকবে কর্মের দায়িত্ব গ্রহণের 5 বছর বা 65 বছর পর্যন্ত, যেটা আগে ঘটে। যেটা আগে ঘটে। আগে ঘটে। আর এখানে বাদ বাকি যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। আমরা কিছু 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 বিষয়ে একরকম, এই যে কর্মে থাকার ব্যাপারটা, তারপরে মানে কাছাকাছি রকমের, আবার হচ্ছে যে রিপোর্ট উপস্থাপনের। আমাদের একটু 10 মিনিটের বিরতি, আমরা একটু নামাজ পড়ে আসি আসরের, তারপরে আবার ইনশাল্লাহ শুরু করব। আমরা এখন পড়ে যাচ্ছি নবম ক ভাগ জরুরি বিধানাবলী। তো নবম ক ভাগটা বাংলাদেশ সংবিধানে আগে ছিল না, 72-এর সংবিধানে ছিল না। এই নবম ক ভাগ সংবিধানের সাথে সংযুক্ত করা হয় দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। দ্বিতীয় সংশোধনীতে দুইটা জিনিস বাংলাদেশ সংবিধানে সংযুক্ত করা হয়, একটা হলো প্রিভেন্টিভ ডিটেনশন আর একটা হলো জরুরি বিধানাবলী। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে নবম ক ভাগ কখন সংযুক্ত করা হয়, সেটা হচ্ছে, হ্যাঁ, তো জরুরি বিধানাবলী আসলে এটা আসলে কি, অনুচ্ছেদ 141 ক, জরুরি অবস্থা ঘোষণা। দেখেন, রাষ্ট্রপতি যে সকল ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে
সংবিধানের 141 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। রাষ্ট্রপতি গোল দেবেন প্রধানমন্ত্রীর পূর্বোক্ত প্রতি স্বাক্ষর নিয়ে। এখান থেকে প্রশ্ন এসেছিল যে রাষ্ট্রপতি কার প্রতি স্বাক্ষর নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? কার? প্রধানমন্ত্রীর পূর্বোক্ত প্রতি স্বাক্ষর নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এবং আপনাদের যে সমস্যাটা হবে সেটা এখন বুঝে নেন, সেটা হলো যুদ্ধ ঘোষণা করতে গেলে কার সম্মতি লাগে? সংসদের। দুইটা জিনিস ওই মুহূর্তে গিয়ে ওলট পালট হয়ে যাবে যে এটা কি প্রধানমন্ত্রী নাকি সংসদ। তাহলে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে সম্মতি লাগবে। স্যার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো দেখেন, যে কথাটা বলতেছিলাম যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। একটু আগে বললাম যে যুদ্ধের ক্ষেত্রে সম্মতি লাগে সংসদের, আর জরুরি অবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতি কার প্রতি স্বাক্ষর নিবে? প্রধানমন্ত্রী। যদি রাষ্ট্রপতির নিকট সন্তোষজনক ভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে, যা গোল দিবেন যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলাযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন। সাধারণত এই তিনটা ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে যুদ্ধ আছে, যুদ্ধ চলমান আছে বা যুদ্ধ থাকতে পারে, অথবা কি বাংলাদেশের প্রতি বহিরাক্রমণ করতে পারে, অথবা অভ্যন্তরীণ কি বলেন গোলাযোগ। তো অভ্যন্তরীণ গোলাযোগ যে কোনো কারণে হতে পারে। ধরেন এই যে কিছুদিন আগে বলতে বছর খানিক আগে যখন 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, এটার পরেও ইচ্ছা করলে কি করতে পারতো? জরুরি অবস্থা ঘোষণা করতে পারতো। আচ্ছা, তো এখন মেয়াদে যদি চলে আসি, যে জরুরি অবস্থার মেয়াদ, উক্ত ক্ষেত্রে রাষ্ট্রপতি গোল দিবেন অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তো রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা ঘোষণা করে, এটার মেয়াদ হবে 120 দিন। আর মাসের হিসাব করলে কত দিন? 4 মাস। জরুরি অবস্থা সংক্রান্ত সাংবিধানিক পরিবর্তন দেখেন, 1972-এর মূল সংবিধানে জরুরি অবস্থা ছিল না। 1973 সালে দ্বিতীয় সংশোধনীতে জরুরি অবস্থা ঘোষণার বিধান সংবিধানে যুক্ত করা হয়। এবং 2011 সালে রাষ্ট্রপতি অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। তার মানে এর আগে 120 দিনের বিধানটা ছিল না। 120 দিনের বিধানটা সংযুক্ত করা হয় কবে? 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে। তো জেনে রাখা ভালো, যদি আমরা আসি যে 141 অনুসারে 141 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য সংসদে ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন। কার স্বাক্ষর প্রয়োজন? প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এবং এই সব কথাগুলো বলা আছে কত অনুচ্ছেদে? 141 ক। আচ্ছা, বিগত বছরের প্রশ্নে যদি আমরা চলে আসি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কতদিন বা কত মেয়াদের হতে পারে? 120। 3 নং প্রশ্নটা যদি দেখেন, যে জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন? প্রধানমন্ত্রীর। ওখানে গিয়ে যে দুইটা বিষয় সবচেয়ে বেশি মানে পড়বেন, একটা হলো রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী। তো জরুরি অবস্থার ক্ষেত্রে কার? হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রয়োজন। মানে ঘুরে ফিরে প্রধানমন্ত্রী না হলে হবে না, আবার তার এমনি মৌখিক সম্মতি লাগবে, এটা প্রতি স্বাক্ষর লাগবে। এখন দেখেন জরুরি অবস্থা ঘোষণার পরবর্তী কার্যক্রম। জরুরি অবস্থা ঘোষণার পরবর্তী সাংবিধানিক কার্যক্রম সম্পর্কে 141 ক অনুচ্ছেদে 2 দফায় বলা হয়েছে। 141 ক অনুচ্ছেদে 2 দফায় বলা হয়েছে জরুরি অবস্থা পরবর্তী কোনো ঘোষণা দ্বারা প্রত্যাহার করা যাবে। আন্ডারলাইন করেন, জরুরি অবস্থা
পরবর্তী কোনো ঘোষণা দ্বারা কি করা যাবে, প্রত্যাহার করা যাবে, সংসদে উপস্থাপিত হবে, আর 120 দিন সময়ের অবসানে কার্যকর থাকবে না। এখন ইতিমধ্যে আপনাদের অনেকের মনে হতে পারে যে জরুরি অবস্থা জিনিসটা আসলে কি। জরুরি অবস্থা তো পড়তেছি, বা জরুরি অবস্থা জারি করলে আসলে কি হবে এটা একটু পরে আসতেছি। বাট আপাতত একটু বলে দিই, সেটা হলো যে জরুরি অবস্থা জারির সাথে সাথে আপনার 6টা মৌলিক অধিকার অটোমেটিক্যালি স্থগিত হয়ে যায়, এবং ইচ্ছা করলে অন্যান্য মৌলিক অধিকার গুলো স্থগিত করতে পারে। 36, 37, 38, 39, 40, 42 আসতেছি একটু পরে, দেখেন। তবে শর্ত থাকে যে, এবং অনেকে যে বিষয়টা মানে একত্রে করে ফেলেন, সেটা হলো, একটা হলো সংবিধানের, সরি, ফৌজদারি কার্যবিধির 144 ধারা, একটা হলো কারফিউ, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে 24 ধারা আছে কারফিউ, আর একটা হলো বাংলাদেশ সংবিধানের 141 কতে জরুরি অবস্থা। তিনটা কিন্তু তিন জিনিস। আচ্ছা, তবে শর্ত থাকে যে যদি সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অনুরূপ কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কিংবা এই দফার গ উপদফায় বর্ণিত 120 দিনের মধ্যে সংসদ ভেঙে যায়, তাহলে তা পুনর্গঠিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বে ঘোষণাটি অনুমোদন করে সংসদের প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত 30 দিনের অবসানে অথবা 120 দিনের অবসানে যা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকবে না। কিছুই বুঝেন নাই? আচ্ছা, পরে আসতেছি বোঝানোর জন্য, একটু শুনেন। বলতেছে যে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয়, ধরেন এই মুহূর্তে কি সংসদ আছে? এই মুহূর্তে সংসদ নাই। এখন সংসদ দেখা গেল যে এই 120 দিনের মধ্যে সংসদ আবার আহ 2 মাস পরে ধরেন সংসদ আবার অধিবেশন বসছে, তাহলে 2 মাস পরে যদি সংসদ অধিবেশন বসে, তাহলে এই জরুরি অবস্থার যেটা আছে এটা পাশ করতে হবে 30 দিনের মধ্যে। বুঝতে পারছেন এটা? কিন্তু যদি এরকম হয় যে একেবারে সংসদ অধিবেশন বসছে যখন আর জরুরি অবস্থার 5 দিন আছে, ওই মুহূর্তে যদি সংসদ অধিবেশন বসে, তাহলে 5 দিন আগে যাবে নাকি 30 দিন আগে যাবে? কথা তো আছে যে প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে পাশ করাইতে হবে, অথবা 120 দিন যদি আগে ঘটে, যেটা আগে ঘটবে সেটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি এরকম হয় যে সংসদ অধিবেশন, ধরেন আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে যদি আহ জরুরি অবস্থা জারি করে আগস্ট মাসের 2 তারিখে, তাহলে এটা অটোমেটিক্যালি অবসান হয়ে যাবে কতদিন পরে বলেন? ডিসেম্বর ডিসেম্বর, এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের কয় তারিখে? 2 তারিখে। এইটুক তো বুঝেন। এখন ধরেন আজকে জরুরি অবস্থা ঘোষণা করতে, আজকে সংসদ অধিবেশনরত নাই, কোন সংসদই এই মুহূর্তে নাই। তাহলে সংসদ অধিবেশন যদি 2 মাস পরে হয়, দ্যাট মিনস সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর মাসের যদি 2 তারিখে সংসদ অধিবেশন বসে, তাহলে এই যে জরুরি অবস্থা চালু আছে এটা সংসদে অনুমোদন করতে হবে কয় দিনের মধ্যে? সংসদ অধিবেশন হওয়ার 30 দিনের মধ্যে। বুঝছেন? আচ্ছা, যদি এরকম হয় যে সংসদ মানে জরুরি অবস্থা তো শেষ হওয়ার কথা ডিসেম্বরের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ, এখন সংসদ অধিবেশন বসছে নভেম্বর মাসের 27 তারিখে, নভেম্বর মাসের 27 তারিখে। এখন আমরা জানি সংসদ অধিবেশনে বসার কতদিনের মধ্যে অনুমোদন নিতে হবে? 30 দিন। তাহলে 30 দিন নিলে তো নভেম্বরের 27 থেকে ডিসেম্বরের 27, কিন্তু তার আগে তো 5 দিন পর জরুরি অবস্থা অলরেডি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে এই জায়গার অনুমোদনের দরকার নাই, আগেই এটা কি হয়ে যাবে? কার্যকারিতা শেষ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে নিচে উদাহরণস্বরূপ বলা আছে, তারপর আমি একটু বললাম। এই যে আবার পড়ি, দেখেন। তবে শর্ত থাকে যে যদি সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অনুরূপ কোনো ঘোষণা জারি করা হয়, কিংবা এই দফার গ উপদফায় বর্ণিত 120 দিনের মধ্যে সংসদ ভেঙে যায়, তাহলে তা পুনর্গঠিত হবার পর, এই যে গোল দিবেন, প্রথম বৈঠকের তারিখের 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বে ঘোষণাটি অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত 30 দিনের অবসানে, 30 দিন যদি শেষ হয়ে যায়, অথবা 120 দিন সময়ের অবসানে যা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকবে না। মানে আরো বুঝাই, ওই যে যে 2 মাস পর সংসদ বসছে, আপনি যদি জরুরি অবস্থা জারি করতে চান,
তাহলে 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে, কিন্তু যদি 30 দিনের মধ্যে অনুমোদন না করেন সংসদ অধিবেশনে 30 দিন পরে ওইটা অটোমেটিক্যালি জরুরি অবস্থা অবসান হয়ে যাবে। আর যদি এরকম হয় যে সংসদ 27শে নভেম্বর বসলো, 5 দিন পর তো এমনি অটোমেটিক্যালি অনুমোদন মানে অবসান হয়ে যাবে। বুঝতে পারছেন? তো অবসর no, জি। মানে জরুরি অবস্থাটা চালু হলো 2 মাস পরে সংসদ হচ্ছে, আমি সংসদ দিকে এটা অবসরের জন্য 30 দিনের মধ্যে না, এটা অনুমোদন করার জন্য। 2 মাস পরে যদি সংসদ বসে, আপনি যদি জরুরি অবস্থা রিলেটেড কোনো বিল ওই সংসদে উত্থাপন না করেন, তাহলে 30 দিন পর অলরেডি জরুরি অবস্থার অবসান হয়ে যাবে। বুঝছেন? আর সংসদে যদি অনুমোদন নেন তাহলে আরো চলতে পারে। আচ্ছা, সুতরাং আহ রাষ্ট্রপতি পরবর্তী কোনো ঘোষণার দ্বারা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিতে পারে। যেহেতু জরুরি অবস্থা 120 দিনের জন্য জারি করা হয়, সেহেতু 120 দিন অতিবাহিত হয়ে গেলে উক্ত জরুরি অবস্থার অবসান হবে। অর্থাৎ যে ক্ষেত্রে সংসদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে, সেক্ষেত্রে উক্ত জরুরি অবস্থা সংসদে উত্থাপন করতে হবে, এবং 120 দিন অতিবাহিত হয়ে গেলে উক্ত জরুরি অবস্থা আর কার্যকর থাকবে না, যদি না উক্ত 120 দিনের মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে সংসদ প্রস্তাব দ্বারা জরুরি অবস্থার ঘোষণা কি করে, অনুমোদন করে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সংসদে অনুমোদন না করলে আজকে জরুরি অবস্থা ঘোষণা করছেন, কয়দিন পর শেষ হয়ে যাবে? 120 দিন। সংসদে অনুমোদন করেন নাই, সেই ক্ষেত্রে তো ধরেন আজকে জরুরি অবস্থা ঘোষণা করছেন, 120 দিন পরে সংসদ মানে সংসদে যদি অনুমোদন না করেন, তাহলে 120 দিন পরে তো অটোমেটিক্যালি জরুরি অবস্থার অবসান হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, নিচে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝানো আছে। দেখেন, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা। যদি সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অনুরূপ কোনো ঘোষণা জারি করা হয়, কিংবা এই দফার গ উপদফায় বর্ণিত 120 দিনের মধ্যে সংসদ ভেঙে যায়, তাহলে পুনর্গঠিত হবার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বে ঘোষণাটি অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত 30 দিনের অবসানে অথবা 120 দিনের সময়ের অবসানে যেটা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকবে না। এটা তো আগেরই কথা। এখানে উদাহরণ 1 আর 2 করি, তাহলে ভালো বুঝবেন। দেখেন, উদাহরণ 1, একটু মনোযোগ দিই। 2/1/2007 তারিখে জরুরি অবস্থা ঘোষণা করা হলো, মানে জানুয়ারি মাসের 2 তারিখ। উক্ত সময় সংসদ ভেঙে গিয়েছিল, মানে ওই মুহূর্তে সংসদ ছিল না। জরুরি অবস্থা ঘোষণার 45 দিন পর, অর্থাৎ 16/2/2007 তারিখে সংসদ পুনর্গঠিত হলো। এই ক্ষেত্রে 16/2/2007 তারিখ হতে 30 দিনের মধ্যে যদি সংসদ জরুরি অবস্থার প্রস্তাবটি অনুমোদন করে প্রস্তাব পাস না করে, তাহলে 30 দিন অতিবাহিত হলে জরুরি অবস্থা আপনা আপনি কার্যকর থাকবে না, কারণ 120 দিনের আগে সংসদ গঠিত হয়েছে এবং 30 দিনের মেয়াদ পূর্ণ হয়েছে। বুঝছেন? এবার উদাহরণ 2টা পড়ি। উদাহরণ 2 পড়লে আরো ভালো বুঝবেন। 2/1/2007 তারিখে জরুরি অবস্থা ঘোষণা করা হলো এবং তার 5 দিন পর সংসদ ভেঙে গেছে। এর 110 দিন পর সংসদ গঠিত হলো। 110 দিনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 30 দিনের মধ্যে জরুরি অবস্থা ঘোষণাটি সংসদে প্রস্তাব দ্বারা অনুমোদন না হলে উক্ত 30 দিনের অবসানে বা 120 দিনের অবসানে যা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকবে না। 2/1/2007 তারিখে জরুরি অবস্থা ঘোষণার তারিখ হতে সংসদ গঠিত হওয়ার পর 30 দিনের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করার পূর্বে 120 দিন অতিবাহিত হয়ে গেলে উক্ত ঘোষণার কি হবে, অবসান হবে। বুঝেন নাই বোধহয়? যখন সংসদ বসলো 30 দিনের আগেই 120 দিন শেষ হয়ে যায়, তাহলে আর অনুমোদনের মানে এর আগেই শেষ হয়ে যাবে। কি তানভীর, কি বুঝেন নাই বলেন? মুখ দেখে বোঝা যাচ্ছে প্রশ্ন আছে। না না, প্রশ্ন নেই। হুম? স্যার ওই সময় তাহলে কি প্রশ্নটা করছিলেন? কোনটা? যে আমি 30 দিন বলে ফেললাম, বলছেন যে সংসদ না থাকায় তাহলে জরুরি অবস্থার দায়িত্ব মানে মানে মেয়াদ কতদিন থাকবে? এই মুহূর্তে যদি জরুরি অবস্থা ঘোষণা করে, এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ অধিবেশন আছে, না। তাহলে 120 দিনের মধ্যে যদি সংসদ অধিবেশন নাও থাকে, তাহলে জরুরি অবস্থা 120 দিন পর শেষ হয়ে যাবে। বুঝছেন? এবং এই জরুরি অবস্থার মেয়াদকাল সর্বোচ্চ 120 দিন, এটা করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখানে মূল বিষয়টা হলো যে জরুরি অবস্থা মেয়াদের একটা পারমিশন সংসদ থেকে নিতে হবে। যদি জরুরি অবস্থার মেয়াদটা থাকে অবশিষ্ট, তাহলে তখন পারমিশনটা নিয়ে নিল। আর মেয়াদি যখন নাই, জরুরি অবস্থার সময় শেষ হয়ে গেছে, তাহলে তার তখন পারমিশন নেওয়ার দরকার নেই। লেট পারমিশন নেওয়ার কোনো জি, প্রয়োজন নেই। এই হচ্ছে কথা। তো অনুচ্ছেদ 141 খ-তে আসি। দেখেন, জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ।
এই সংবিধানের 3য় ভাগের অন্তর্গত বিধানাবলীর কারণে রাষ্ট্র যে আইন প্রণয়ন করতে বা নির্বাহী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম নহে জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতাকালে এই সংবিধানের, আন্ডারলাইন করেন, 36, 37, 38, 39, 40, 42 অনুচ্ছেদ সমূহের কোনো কিছুই সেইরূপ আইন প্রণয়ন বা নির্বাহী ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না। আর যে কয়টাকে বলা হয়েছে যে জনশৃঙ্খলার স্বার্থে, আইন ও জনশৃঙ্খলার সাথে, এই শর্তগুলো যে কটাতে দেওয়া হয়েছে ওই কটা আচ্ছা, 36-এ কি আছে বলেন? চলাফেরা চলাফেরা স্বাধীনতা। স্বাধীনতা। 36-এ আছে চলাফেরা, 37-এ আছে সমাবেশ, সত্যি। 38-এ আছে সংগঠন, 39-এ আছে চিন্তা ও বাক স্বাধীনতা, 40-এ আছে পেশার স্বাধীনতা, আর 42-এ হলো সম্পত্তি। সম্পত্তি এইগুলা অটোমেটিক্যালি জরুরি অবস্থা জারির সাথে সাথে স্থগিত হয়ে যাবে। মানে আজকে যদি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে, তাহলে আমার চলাফেরার স্বাধীনতা নাই, আমার সবার আমার সবার সম্পত্তির স্বাধীনতা মানে হলো যে আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গার সম্পত্তি ওই মুহূর্তে কিনতে পারবেন না, বা বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না, এ হলো কথা। আর পেশার স্বাধীনতা মানে হলো যে যে কোনো পেশা পরিচালনা করতে আপনি পারবেন না, ইচ্ছা মতো পারবেন না, এটা। আচ্ছা, তবে অনুরূপভাবে প্রণীত কোনো আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয় নাই তা ব্যতীত অনুরূপ আইন যে পরিমাণ কর্তৃত্বহীন জরুরি অবস্থার ঘোষণা অকার্যকর করার পরে সেই পরিমাণ অকার্যকর হবে। কি বলছেন? বলছে যে সীমাবদ্ধ থাক, আচ্ছা, বলছে যে কোনো 36, 37, 38, 39, 40, 42 অনুচ্ছেদ সমূহের কোনো কিছুই সেইরূপ আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রাষ্ট্রের সীমাবদ্ধতাকে মানে রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না। তবে অনুরূপভাবে প্রণীত কোনো আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয় নাই তা ব্যতীত অনুরূপ আইন যে পরিমাণে কর্তৃত্বহীন জরুরি অবস্থা ঘোষণা অকার্যকর হওয়ার পরে তা সেই পরিমাণে অকার্যকর হবে। এটার ব্যাখ্যাটা হলো এইভাবে চিন্তা করেন যে আম, জরুরি অবস্থা চলাকালে এমন একটা আইন তৈরি করছে যেটা সংবিধানের পরিপন্থী, মানে এই যে 36 থেকে 42 বা মৌলিক অধিকারের কি বলেন পরিপন্থী। এখন জরুরি অবস্থা কালে ওটা কার্যকর থাকবে, কিন্তু আমরা তো নর্মালি জানি যে সংবিধানের পরিপন্থী কোনো আইন তৈরি করলে 26-এর 2 অনুচ্ছেদ অনুসারে ওই আইনে যতটুকু পরিপন্থী ততটুকু বাতিল বলে গণ্য হবে। কিন্তু যখন জরুরি অবস্থা চলমান আছে তখন কিন্তু যদি কোনো সংবিধান পরিপন্থী আইন তৈরিও করে তবুও সেটা বলবৎ থাকবে, কিন্তু যখন জরুরি অবস্থা শেষ তখন ওই আইন আর কার্যকর থাকবে না, ওই আইন অটোমেটিক্যালি বাতিল বলে গণ্য হবে। এই যে নিচেই পড়তেছি দেখেন, আরো ভালো বুঝবেন। 141 খ অনুচ্ছেদ বলে রাষ্ট্র উক্ত 36, 37, 38, 39, 40 ও 42 অনুচ্ছেদের সাথে, এই যে আন্ডারলাইন কেন, অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করলে বা নির্বাহী ব্যবস্থা গ্রহণ করলে উক্ত আইন বা নির্বাহী ব্যবস্থা সংবিধানের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য এই কারণে তা 36-এর 2 অনুচ্ছেদের কারণে বাতিল হবে না। কারণ এটাতে এমনিতে হ্যাঁ, স্থগিত বুঝতে অবস্থা পারছেন? আছে। তো 141 খ অনুচ্ছেদের কর্তৃত্ব বলে প্রণীত আহ, আইন বা নির্বাহী ব্যবস্থা জরুরি অবস্থা প্রত্যাহারের সাথে সাথে কর্তৃত্বহীন হয়ে যায় এবং তা 26-এর 2 অনুচ্ছেদে প্রযোজ্য হয় বিধায় সেগুলো কোনো কার্যকারিতা থাকে না। জি, এটা তো কিন্তু already- জরুরি অবস্থা কার্যকরতা কালে, মানে কার্যকর থাকাকালে 141 খ অনুচ্ছেদ বলে প্রণীত আইন বা নির্বাহী ব্যবস্থার আহ, প্রদত্ত কর্তৃত্ব বলে যে সকল কার্য করা হয়েছে বা করা হয়নি সে সকল কার্য বা কার্যবিরতি বৈধ থেকে যায়। মানে ওই মুহূর্তে জরুরি অবস্থা থাকাকালে যে কার্যগুলো যা যা করছে সেটা বৈধ। সেগুলো বৈধ, কিন্তু ওই আইনটা জরুরি অবস্থা বাতিল হওয়ার সাথে সাথে অবৈধ হয়ে যাচ্ছে। এইটা আর কার্যকরী হবে না। ওই সময়ের শুধু ওই জন্য সময়ের জন্য হবে। এবং ওই মানে সংবিধান পরিপন্থী আইন জরুরি অবস্থা কালে যে তৈরি করলো, করার পরে ওই আইনটা যদি ওই মুহূর্তে কোনো অ্যাকশন নেয় যেটা বলছি। সেটা বৈধ থাকবে, কিন্তু যখন জরুরি অবস্থা কেটে যাবে তখন ওই আইনগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু ওই আইনের কর্তৃত্ব বলে যে অ্যাকশন নিছিল ওটা আবার ওটা বৈধ থাকবে। আর সংস্থা দুঃসারে যে 141-এর পদে যে 3টা পয়েন্ট আছে তখনই রাষ্ট্রপতি করবে, শুধু এই যে 3টা আছে যুদ্ধ, জি জি, এছাড়া তো অন্য কোনো কিছু যুদ্ধ, অভ্যন্তরীণ গোলাযোগ আর বহিরাক্রমণ। অভ্যন্তরীণ গোলযোগ আবার হচ্ছে রাজনৈতিক হইতে পারে বা অভ্যন্তরীণ গোলাযোগ যে কোনো দুর্যোগ হইতে পারে। অনেক কিছু হইতে পারে। দেখেন তো অনুচ্ছেদ 141 গটা দেখেন, অনুচ্ছেদ তাহলে আমরা পেলাম 141 ক, 141 খ, আর হলো 141 গ।
জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সময় স্থগিতকরণ। 6টা মৌলিক অধিকার। জরুরি অবস্থা ঘোষণার কার্যকরকালে গোল দিবেন, প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আদেশের দ্বারা ঘোষণা করতে পারেন যে আদেশে উল্লেখিত এবং সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত মৌলিক অধিকার সমূহ বলবৎকরণের জন্য আদালতে মামলা রুজু করার অধিকার এবং আদেশে অনুরূপভাবে উল্লেখিত কোনো অধিকার বলবতের জন্য কোনো আদালতে বিবেচনাধীন সকল মামলা জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতা কালে কিংবা উক্ত আদেশের দ্বারা নির্ধারিত স্বল্পতর কালের জন্য স্থগিত থাকবে। মানে এই কথাটার মূল কথা হলো যে 141 খতে তো বলছে যে জরুরি অবস্থা যখন জারি করলো সাথে সাথে ওই মৌলিক অধিকার সংক্রান্ত 36, 37, 38, 39, 40, 42 এদের কার্যকারিতা আর নাই। তো এইগুলা ছাড়া অন্যান্য মৌলিক অধিকার, অন্যান্য আমরা জানি মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে রিট করা যায়, 102-1 মনে আছে? তো ওই সময় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি করতে পারে যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে এই জায়গায় এই সময় রিট করা যাবে না। ওই 6টা ছাড়াও তো আরো 12টা আছে, ওই 12টার ক্ষেত্রেও কোনো রিট করা যাবে না। এবং ওই রিট সংক্রান্ত মানে এর আগে ধরেন জরুরি অবস্থার আগেই একটা রিট মামলা ওই আদালতে চলমান আছে, সেই মামলার কার্যক্রম স্থগিত থাকবে যতদিন পর্যন্ত জরুরি অবস্থা চলমান আছে। তাহলে মূল কথা দাঁড়াইলো কি? মূল কথা দাঁড়াইলো যে জরুরি অবস্থার সাথে সাথে 6টা মৌলিক অধিকার তো এমনি কার্যকারিতা থাকে না। আর যে জরুরি মানে মৌলিক অধিকার তো মোট 18টা, 6টা তো কার্যকারিতার সাথে সাথে নাই। আর বাকি যে 12টা এইগুলাও ইচ্ছা করলে স্থগিত করতে পারে, বা স্থগিত করতে পারে এবং বলতে পারে যে এইগুলা কার্যকর করার জন্য সংবিধানে কোনো রিট করা যাবে না। আর এই উদ্দেশ্যে যদি কোনো রিট অলরেডি চলমান থাকেও সেইগুলা কি থাকবে? স্থগিত থাকবে। তো দেখেন, সমগ্র বাংলাদেশে বা উহার যে কোনো অংশে এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হতে পারবে, সমগ্র বাংলাদেশে অথবা উহার যে কোনো অংশে। বুঝতে পারছেন? ব্যাপারটা এমন না যে সারা বাংলাদেশেই হইতে হবে, ইচ্ছা করলে অন্য কোনো জায়গায় হতে পারে, মানে বাংলাদেশের একটা নির্দিষ্ট ভূখণ্ডে। এই অনুচ্ছেদের অধীন প্রত্যেক আদেশ যথাসম্ভব শীঘ্র সংসদে উপস্থাপিত হবে। তো আমরা একটু শর্ট নোটে চলে আসি। জরুরি অবস্থার মৌলিক অধিকার খর্বকরণ। তানভীর বলেন তো মৌলিক অধিকার কত অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদে আছে, মনে আছে কিনা? মৌলিক অধিকার 26 অনুচ্ছেদ থেকে 42 কি মানে প্রশ্নটা। মৌলিক অধিকার কোনগুলা এটা? ও হ্যাঁ, 27 থেকে 42, 43, 44। জি মানে 44 তো ওই যে রিট, রিটকে একটা মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়েছে। আর 26 হচ্ছে মৌলিক অধিকারের প্রোটেকশনের কথা বলা হয়েছে। হুম। কি হয়েছে? পড়তে গেলে মাথা জট পাকায় যায় না? নিজে পড়তে গেলে হবে, বাট নিজে পড়তে গেলে আপনার মনোসংযোগ দ্বিগুণ দেওয়া লাগবে। মানে এ জায়গা শুনে যেটা ব্যাখ্যা করতেছে নিজে বুঝতে গেলে মাথা আরো বেশি খাটাইতে হবে। যাই হোক, আমরা একটু এখানকার একটু ব্যাখ্যা পড়ি। আহ ব্যাখ্যাটা হলো যে সংবিধানের 141 খ অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতা কালে সংবিধানের 36, 37, 38, 39, 40 ও 42 অনুচ্ছেদের বিধান স্থগিত করতে পারে। জরুরি অবস্থার কার্যকারিতা কালে সংবিধানের 36 থেকে 42 অনুচ্ছেদে বর্ণিত 6টি মৌলিক অধিকার স্থগিত করতে বা উক্ত মৌলিক অধিকার খর্ব করে এমন কোন আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ করতে পারে। অন্যদিকে অন্যদিকে জরুরি অবস্থা ঘোষণার সময় 141 গ অনুচ্ছেদে মৌলিক অধিকার সমূহ স্থগিত করতে পারে। 141 গ অনুচ্ছেদে মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ বলতে নিম্নলিখিত বিধিনিষেধ অন্তর্ভুক্ত হবে। কি কি দেখেন? আদেশে উল্লেখিত বা সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত মৌলিক অধিকার সমূহ বলবৎকরণের জন্য আদালতে মামলা রুজু করার অধিকার স্থগিত থাকবে। বলছে যে আপনি মৌলিক অধিকার বলবতের জন্য আদালতের মামলা করতে পারবেন না, এটা বলছে 141-এর গ। আর
আদেশে অনুরূপভাবে উল্লিখিত কোনো অধিকার বলবতের জন্য কোনো আদালতে বিবেচনাধীন সকল মামলা, আন্ডারলাইন করেন, আদালত যে মামলাগুলো অলরেডি আদালতে বিবেচনাধীন আছে, মানে মৌলিক অধিকার রিলেটেড রিট যেগুলো অলরেডি হাইকোর্টে দায়ের করা হয়েছে, বিবেচনাধীন জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতা কালে কিংবা উক্ত আদেশ দ্বারা স্বল্পতর কালের জন্য স্থগিত থাকবে। কিন্তু হ্যাঁ, পুরানো মামলা তো চলতে পারবে কি? না, পুরনো মামলায় স্থগিত থাকবে, সেটাই বলি। এটা তো রিট সংক্রান্ত অধস্তন কোর্টে। অধস্তন কোর্টে রিট করা যায়? না, এখানে তো বলছে যে আপনার না, না, মানে অধিকার আচ্ছা, তো বলবৎ করানোর জন্য বলছে, তাহলে তো হাইকোর্টে। ধরেন জরুরি অবস্থা চলমান আছে, আপনি মৌলিক অধিকার লঙ্ঘিত হইলে কোনো রিট করতে পারবেন না, এলো এক। আর যে রিট মামলাগুলো অলরেডি আদালতে বিচারাধীন সেটাও আছে, সেই বিচারও কি থাকবে? স্থগিত থাকবে। মানে জরুরি অবস্থা অবসানের পরে আবার চলবে ওইগুলো। বুঝছেন? কিন্তু অধস্তন কোর্টের মামলাগুলো তো অধস্তনের কোর্ট করতে মৌলিক অধিকার রিলেটেড মামলা হয় না ভাই। অধস্তন আদালতের মামলা তো মারামারি, ধর্ষণ, ছিনতাই, চুরি, অস্থাবর অস্থাবর সম্পত্তি, এইগুলা। অধস্তন আদালতে কি মৌলিক অধিকার বলবতের মামলা হয়? হয় না। মৌলিক অধিকার বলবতের মামলা সংবিধানের 102 এর 1 অনুচ্ছেদ অনুসারে করতে হবে কোথায়? হাইকোর্টে। না, আমার মাথায় যেটা কাজ করতেছে কি, যে চলাফেরার স্বাধীনতা তো আর নাই জরুরি অবস্থা থাকা ক্ষেত্রে। হ্যাঁ, গাড়ি ঘোড়া পেশা বৃত্তি সবই বন্ধই ধরি এখন। অধস্তন কোর্ট কি চালু থাকবে তখন? হ্যাঁ, কোর্ট তো চালু থাকবে। কোর্ট চালু থাকবে। কোর্ট তো ডেফিনেটলি চালু থাকবে, কিন্তু এই রিলেটেড মামলাগুলো হবে না, মৌলিক অধিকার সংক্রান্ত। মামলা চলবে কিন্তু আপনি যখন না, অধস্তন কোর্টে তো আর মৌলিক অধিকার হবে না, কিন্তু অধস্তন অধস্তন কোর্টের যে কোর্টের মামলা মামলা টামলা চালু থাকবে, জি। সেইগুলো তো চালু থাকবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ব্যবস্থা ওদের ই জাকারিয়া সাহেব, অনেক কি ব্যাপার, সবাই একসাথে আসতেছেন? শেষ শেষ আমাদের। আচ্ছা, তাহলে দেখেন, 141 খ অনুচ্ছেদ বলে জরুরি অবস্থার কার্যকারিতা কালে সংবিধানের 36, 37, 38, 39, 40 ও 42 অনুচ্ছেদের 6টি মৌলিক অধিকার আপনি আপনি স্থগিত হয়ে যায়। একই সাথে রাষ্ট্র উক্ত মৌলিক অধিকার খর্ব করে যে কোনো আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু 141 গ অনুচ্ছেদ বলে জরুরি অবস্থার কার্যকারিতা কালে সংবিধানে বর্ণিত অন্যান্য যে আন্ডারলাইন করেন 12টি মৌলিক অধিকার খর্ব করে রাষ্ট্র কোনো আইন প্রণয়ন বা নির্বাহী আদেশ দিতে পারে না। বলছে যে 6টার ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে, কিন্তু অন্যান্য 12টার ক্ষেত্রে কোনো আইন বা নির্বাহী আদেশ দিবে না। তবে জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতাকালে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই 12টি মৌলিক অধিকার বলবৎকরণের জন্য কোন আদালতে মামলা করার অধিকার স্থগিত করতে পারে। বলতে পারে যে এই 12টা বলবৎকরণের জন্য তুমি কোনো জায়গায় মামলা করতে পারবা না, বা এই সকল অধিকার বিষয় বিবেচনাধীন সকল মামলা জরুরি অবস্থা ঘোষণার কার্যকারিতা কালে কিংবা স্বল্পতর কালের জন্য স্থগিত করতে পারে। তবে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলে সেগুলো বলবৎ করা মামলা করা যাবে। তো তাহলে এখানে একটা জিনিস দেখেন, 141 খ এর সাথে 141 গ এর পার্থক্য কি? 141 খ হলো জরুরি অবস্থার সাথে সাথে 6টা যে মৌলিক অধিকার 36 থেকে 36, 37, 38, 39, 40 ও 42 এগুলার বিরুদ্ধে আলাদা আইন প্রণয়ন করতে পারবে। কিন্তু 141 গতে যে 12টা যে মৌলিক অধিকার এগুলোর বিরুদ্ধে আলাদা আইন প্রণয়ন করবে না, বাট এগুলো বলবতের জন্য আদালতে কোনো মামলা করা যাবে না। আর যে মামলাগুলো অলরেডি আদালতে চলমান আছে সেইগুলোও স্থগিত থাকবে। তো 141 খ অনুচ্ছেদে যেখানে সুনির্দিষ্টভাবে 6টি মৌলিক অধিকার স্থগিত করা হয়, সেখানে 141 গ অনুচ্ছেদে কোনো নির্দিষ্ট মৌলিক অধিকার স্থগিত করা হয় না, বরং মৌলিক অধিকার বলবৎকরণ স্থগিত করা হয়। তাহলে যদি বলে যে মৌলিক অধিকার বলবৎকরণ স্থগিত করা হয় কত ধারায়? 141 গ। আর যদি বলে যে মৌলিক অধিকার স্থগিত করা হয় কত ধারায়? ধারা তো না, অনুচ্ছেদ, তাহলে 141 খ। তো এখানে যে জরুরি অবস্থা কখন ঘোষণা করবে, কতদিন কার্যকর থাকবে, সংসদের অনুমোদন লাগবে কিনা, এই কথাগুলো বলা আছে 141 ক। কোন কোন মৌলিক অধিকার স্থগিত হয়ে যাবে এটা আছে 141 খ। আর মৌলিক অধিকার বলবৎকরণ স্থগিত এটা আছে 141 গ। তো সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলা এগুলা সব পড়ে ফেলবেন।
আগামীকাল রাতে আপনাদের ক্লাস আছে। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আর হ্যাঁ, মঙ্গলবারে পরীক্ষা নেব, জি। কতটুকু? মঙ্গলবারে পরীক্ষা ওই যে এক থেকে এক থেকে ভাগ করে দিই, এক থেকে আপনি পড়ে আসবেন 47 ক পর্যন্ত। 1 থেকে 47? 1 থেকে 47 ক মঙ্গলবারে পরীক্ষা। 1 থেকে 47 ক। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই।